তো সিনেমাটি শুরু হয় রেবেকাকে দিয়ে, যার জীবন নিখুঁত বলে মনে হয়েছিল। তার একটি ছোট পরিবার ছিল, সে, তার স্বামী এবং তাদের ছেলে সবাই সুখী ছিল। রেবেকার স্বামী পিটার একটি গির্জায় কাজ করতেন। তিনি চেয়েছিলেন রেবেকা এবং তাদের ছেলে তার সাথে কাজ করুক, যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের সাহায্য করুক। রেবেকা পিটারের কথা মতো সব কিছু বিশ্বাস করত। সে আর কোনো কিছুতে আগ্রহী ছিল না, এমনকি সে গির্জা ছেড়ে চলে গিয়েছিল। সেও তার ছেলের সাথে গির্জায় যেতে শুরু করে। কিন্তু একদিন এক ট্র্যাজেডি রেবেকার জীবন বদলে দেয়। পিটার তাদের ছেলেকে একটি ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু ফিরে আসার পর তাদের ছেলে আত্মহত্যা করে। এই ট্র্যাজেডি রেবেকাকে বিধ্বস্ত করেছিল। তার দুঃখকে ডুবিয়ে দিয়ে সে মাদক সেবন শুরু করে। পিটার, যাকে সমাজে অত্যন্ত সম্মান করা হতো, রেবেকার আচরণে বিরক্ত হতে শুরু করে। সে তাকে বলে, তোমার হাতে মাত্র 1 বছর আছে, যদি তুমি নিজেকে ঠিক না করো আমি তোমাকে ছেড়ে চলে যাব। রেবেকা, যে পিটারকে গভীরভাবে ভালোবাসত এবং কখনো তাকে ছেড়ে যেতে চায়নি, সে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সে পিটার যা চাইবে তাই করবে। পিটার রেবেকার পরামর্শের দায়িত্ব তার বন্ধু মেরির ওপর অর্পণ করেছিলেন, যে তার সাথে গির্জায় কাজ করত এবং অন্য বাড়িতে চলে যেত। সিদ্ধান্ত নিত যে রেবেকা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই সে কেবল তার সাথে দেখা করবে। সময় কেটে গেল। রেবেকা এবং পিটার একসাথে থাকার প্রায় 1 বছর হয়ে গেল। আমরা রেবেকাকে দেখি, যার অবস্থা এই বছর ধরে আরও খারাপ হয়ে গিয়েছিল। যদিও সে মাদক সেবন করছিল না, তবুও তার হ্যালুসিনেশন ছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে বাড়িতে কেউ আছে যে তাকে অনুসরণ করছে এবং তাকে হত্যা করতে চায়। কেউ রাতে তাদের বাড়িতে আসবে এবং তারপর পিটারের অফিসে বসবে। সেই বিষয়ে সবাইকে বলার চেষ্টা করেছিল। সে পিটারকে ফোনে বলেছিল এবং মেরিকেও, কিন্তু মেরিও তাকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানায়। পিটার এমনকি তাকে বলে, আমার মনে হচ্ছে তুমি এখনও তোমার অভ্যাস ত্যাগ করনি, তুমি এখনও মাদক ব্যবহার করছো। সবার কাছ থেকে এই কথা শুনে অবশেষে রেবেকা নিজেই বিশ্বাস করে, হয়তো এগুলো আমার হ্যালুসিনেশন, হয়তো বিষণ্ণতা এবং উদ্বেগের কারণে আমি এই জিনিসগুলো দেখছি। একবার সে এই কথা বিশ্বাস করলে কিছুদিন ভালোই যায়, কিন্তু একদিন তার মনে হয় যেন কেউ তার ঘরে চুরি করে ঢুকে পড়েছে এবং এখন এটা পিটারের অফিসের ভেতরে আছে। সে ভয় পেয়েছে। সে পিটারকে ফোন করে, কিন্তু সে তার ফোন ধরছে না। সে তাকে মেসেজ পাঠায়, আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে চোর ঢুকেছে, আমি তাকে মেরে ফেলব। রেবেকা ভয় পেয়ে গেল। সে একটা বন্দুক তুলে নিল এবং চুপচাপ তার বিছানায় বসল। সে আবার তার দরজার কাছে একটা আওয়াজ শুনতে পেল। সে তৎক্ষণাৎ বন্দুকটা তুলে নিল এবং বেরিয়ে এলো, কিন্তু মূল দলে ছিল পিটার। সে ভয় পেয়ে গেল। পিটারকে দেখে সে দৌড়ে নিচে নেমে বলল, বিশ্বাস করো, কেউ ঘরে ঢুকে আমাকে মেরে ফেলতে চায়। পিটার তার কথা বিশ্বাস করে পুরো বাড়ি তল্লাশি করল। সে তার অফিসও চেক করল, কিন্তু কাউকেই দেখা গেল না। এতে পিটার রেগে গেল এবং সে রেবেকার দিকে চিৎকার করে বলতে লাগল, তুমি তোমার আচরণ বন্ধ করনি, তুমি মাদক গ্রহণ বন্ধ করনি, আর এটাই তার ক্ষতি করছে। রেবেকা তাকে প্রতিশ্রুতি দেয়, গত 1 বছর ধরে আমি কোনো পদার্থ ব্যবহার করিনি। মেরিও আমাকে পরামর্শ দিচ্ছে এবং আমি অনেক উন্নতি করেছি। সে বলে, আমি তোমার সাথে থাকতে চাই, আমি নিজেকে বদলে ফেলছি তোমার সাথে থাকার জন্য। কিন্তু পিটার তার একটি কথাও বিশ্বাস করল না। পিটার রেগে চলে গেল। রেবেকাকে বলল যে তার আর মাত্র কয়েক মাস বাকি আছে, যদি তুমি নিজের উন্নতি করো না আমি তোমাকে ছেড়ে চলে যাব। পরের দিন আমরা রেবেকাকে দেখতে পাই বাগান পরিষ্কার করতে দেখি, এবং তারপর তার মনে হয় যেন তার ঘরের ভেতরে একটা ছায়া আছে, একটা ছায়া তাকে দেখছে। ঠিক তখনই মেরি তার বাড়িতে আসে এবং সে তাকে এই কথা বলে, কিন্তু মেরি তাকে উপেক্ষা করে এবং তাকে বাইবেলের পদ পড়ে শোনাতে শুরু করে। তাদের কথোপকথনের সময় রেবেকা পিটারের কাছ থেকে একটি বার্তা পায়। সে বলে যে সে আজ রেবেকার সাথে দেখা করবে। রেবেকা খুব খুশি। সে অনেক দিন ধরে এই বার্তার জন্য অপেক্ষা করছিল। অবশেষে পিটার তার কথা মনে করে। সে প্রস্তুত হয়, ঘর পরিষ্কার করে, একটু সাজায় এবং পিটারের অনেক প্রিয় খাবার রান্না করে। প্রস্তুত হওয়ার পর সে রাতে পিটারের জন্য অপেক্ষা করে এবং অবশেষে পিটার আসে। রেবেকা খুব খুশি, কিন্তু পিটার রেবেকার সাথে দেখা করতে আসেনি। সে রেবেকাকে ডিভোর্সের কাগজপত্র দিতে এসেছে। সে রেবেকাকে সেগুলোতে স্বাক্ষর করতে বলে, আমি আর তোমার সাথে থাকতে চাই না। এই কথা শুনে রেবেকা ভেঙে পড়ল। সে পিটারকে অনুরোধ করল যেন এটা না করে। আমি তোমার জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি, আমি মাদক ত্যাগ করেছি, আমার সব খারাপ অভ্যাস ত্যাগ করেছি, আর এখন আমি তোমার সাথে গির্জায় যেতেও শুরু করব। কিন্তু পিটার কথা শুনতে অস্বীকৃতি জানান। এতে রেবেকা রেগে গেলেন এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। পিটার রেবেকাকে বললেন, আমি তোমাকে ছেড়ে যেতে চাই কারণ তোমার অবহেলার কারণেই আমাদের ছেলের মৃত্যু হয়েছে। রেবেকা উত্তর দিলেন, এতে আমার কি দোষ ছিল, সে তোমার সাথেই গেছিল,
সর্বোপরি সে আত্মহত্যা করেছিল। এবং তোমার খুব ভালো করে মনে রাখা উচিত যে তোমার সাথে ক্যাম্পে যাওয়ার আগে সে অনেক বেশি খুশি ছিল। আর এখন তুমি কি আমাকে বলতে চাও ওই শিবিরে কি ঘটেছিল যার ফলে আমার ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল? তারা অপরের দিকে চিৎকার করছিল এবং অবশেষে পিটার রেবেকাকে বলল, যাই হোক না কেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে থাকব না। রেবেকা, যার বাবা মা ছিল না, যার ছেলে মারা গিয়েছিল এবং এখন যার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছিল, তার জীবন খুব কঠিন হতে চলেছিল। তাই সে নিজের জীবন নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার ড্রয়ের থেকে একটি পিস্তল বের করে মাথায় ধরে আত্মহত্যার হুমকি দেয়। তাদের তর্কের সময় এক জোরে চিৎকার ঘর জুড়ে প্রতিধ্বনিত হল। শব্দটা এতটাই ভয়াবহ ছিল যে রেবেকা আর পিটার দুজনের লোম খাড়া হয়ে গিয়েছিল। এত জোরে চিৎকার করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। পিটার স্পষ্ট বুঝতে পেরেছিল ভেতরে কোনো ভূত বা অন্য কোনো শক্তি আছে। শব্দটা এতটাই ভয়াবহ ছিল যে পিটার আর রেবেকা দুজনেই ভয়ে ভীত হয়ে গিয়েছিল। রেবেকা ঝগড়া থামিয়ে পিটারকে বলল, দেখো, আমি বলেছিলাম এই ঘরের ভিতরে কেউ আছে, একটা ছায়া। তুমি আমার কথা শোনোনি, এখন তুমি নিজেই শুনেছ। পিটার রেবেকার পরামর্শ মেনে পুরো বাড়িটি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু ভেতরে কেউ নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা ভেতরে কিছুই খুঁজে পায় না। পিটার মনে করে এটা নিশ্চয়ই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। রেবেকা বলে, আমাদের দুজনের চিন্তাভাবনা একই রকম হতে পারে না, এখানে সত্যিই কেউ আছে। তুমি চলে যাওয়ার পর থেকেই সেই ছায়া এই বাড়িতে বাস করছে। সে বারবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং সে প্রায় সব সময়ই আমাকে ফলো করত। এই কারণেই আমি ভয় পেয়েছিলাম, আর তোমরা ভেবেছিলে আমি মাদক সেবন করছি। পিটার এখনও তার কথা বিশ্বাস করে না, কিন্তু রেবেকা যেতে গভীরভাবে ভীত পিটারকে বলে, দয়া করে পিটার, আজ রাতটা এখানেই থাকো। পিটার রাজি হয়ে যায় এবং সেখানেই থাকে। রেবেকা পিটারকে খাবার পরিবেশন করে এবং পিটার খেতে শুরু করার সাথে সাথে সে দেখতে পায় যে সমস্ত খাবার গরম। খাবার মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে, আর পিটারের মুখ ভেতর থেকেও কালো হয়ে গেছে, যেন পিটার নিজেই একটা ভূত হয়ে গেছে। এটা দেখে রেবেকা আরও ভয় পেয়ে যায়। পিটার বুঝতে পারে যে রেবেকা কিছু একটা ভয় পেয়েছে। সে রেবেকাকে ডেকে তার পাশে বসিয়ে দেয়। রেবেকা দেখতে পায় যে পিটার এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পিটার তাকে বলে, আমি বুঝতে পারছি তুমি খুব ভয় পাচ্ছ এবং এই সব তোমার মাথায় ঢুকতে দিয়েছ। দেখো, এত চিন্তা করার দরকার নেই, চলো একসাথে প্রার্থনা করি আর এই জিনিসগুলো চলে যাবে। রেবেকা রাজি হয় এবং তারা দুজনেই একসাথে প্রার্থনা শুরু করে। কিন্তু হঠাৎ রেবেকা দেখতে পায় যে পিটারের উপরের অফিসের দরজা খোলা এবং ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। পিটারও দরজা বন্ধ হওয়া শব্দ শুনতে পেয়েছিল, তাই আপাতত সে রেবেকাকে বিশ্বাস করে। সে বন্দুক টেনে উপরে উঠে তার অফিসের দরজা খোলার চেষ্টা করে। পিটার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, ঘোরানোর চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন দরজা নড়বে না। পিটার বুঝতে পারে যে এই দরজার পিছনে একটা ভয়ানক শক্তি লুকিয়ে আছে। পিটার নামাজ পড়তে শুরু করে দরজা ধরে রাখার সময়, আর ভেতরে যা কিছু ছিল আবারও চিৎকার করে, এত জোরে যে পিটার এবং রেবেকা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। পিটার মাটিতে পড়ে যায় আর ঘরের সমস্ত ছবি এবং জিনিসপত্র মাটিতে লুটিয়ে পড়ে। রেবেকা বুঝতে পারে ভেতরে কোনো ভূত বা কোনো অশুভ শক্তি আছে, এমন একটি ভূত যা তাদের থাকতে দিতে চায় না। সে এটাও বুঝতে পারে যে সেখানে থাকলে তাদের জীবন বিপন্ন হতে পারে। সে পিটারের হাত ধরে তাকে বলে, এসো পিটার, চলো এখান থেকে চলে যাই। পিটার রেবেকার পরামর্শ মেনে বেরিয়ে আসে, কিন্তু যেতে অস্বীকৃতি জানায়। সে রেবেকাকে জিজ্ঞাসা করে, একবার ভেবে দেখো, আমার ঘরে কেন এসব ঘটছে? ঈশ্বর কি আমাকে কিছু দায়িত্ব দিতে চাইছেন? এটা কি আমার জন্য একটা লক্ষণ নয়? হয়তো ঈশ্বর আমাকে এত বড় চ্যালেঞ্জের জন্য বেছে নিয়েছেন, এত বড় শক্তিকে পরাজিত করার জন্য। সে বলে, আমি ভেতরে যাব কারণ আমি জানতে চাই এই জিনিসটা কি এবং এটা আমাদের কাছ থেকে কি চায়। রেবেকা তার কাছে অনুনয় বিনয় করে, কিন্তু পিটার যখন অস্বীকৃতি জানায়, রেবেকা পিটারকে একা ভেতরে যেতে দিতে অস্বীকৃতি জানায় এবং ভয়ে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পিটার প্রবেশ করার সাথে সাথে পিটার অফিসের দরজা স্পর্শ করে। এবার যখন সে হাতলটি খুলতে ঘুরিয়ে, তখন বজ্রপাত হয় বাগানে আগুন ধরিয়ে দিচ্ছে। ভীত সন্ত্রস্ত রেবেকা বাইরে গিয়ে আগুন নেভাতে শুরু করে। এখন সে একেবারেই ভেতরে যাচ্ছে না, সে এমনকি পিটারের সাথে যুক্তি করার চেষ্টা করে, কিন্তু পিটার অবিচল থাকে, বিশ্বাস করে যে এটি তার জন্য একটি নতুন চিহ্ন। সে বলে, ঈশ্বর আমাকে একটা বিশাল কাজ দিয়েছে আর আমি সেটা সম্পূর্ণ করব। রেবেকা বুঝতে পেরেছিল যে তাদের বাড়িতে যে কোনো শক্তি পিটারের মনে প্রভাব ফেলেছে। সেই কারণে পিটার আর কোনো কথা শুনছিল না, তাকে পিটারের সাথে ঘরের ভেতরে থাকতে বাধ্য করা হয়েছিল। যখন সে বাথরুম ব্যবহার করতে গেল, সে দেখতে পেল বাথটাব থেকে একটি ভয়ঙ্কর কালো এবং বিশাল হাত বেরিয়ে আসছে। এটি তার কাছে পৌঁছাতে এবং তাকে শ্বাসরোধ করতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে একটা ভাঙাচোরা শব্দ ভেসে এলো। হাতটা অদৃশ্য হয়ে গেল আর রেবেকা বেরিয়ে এলো। সে দেখতে পেল যে পিটার তার হাত দিয়ে কাঁচ ভেঙে ফেলেছে আর এখন তার দুই হাতই আহত। সে তার কাটা হাতের রক্ত দিয়ে ঘরের দরজায় রং করছিল। বিভ্রান্ত হয়ে রেবেকা জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি করছো? পিটার উত্তর দিলেন, তুমি কি জানো এর ভেতরে কি আছে? এর পেছনে ফেরেশতারা আছেন।
ফেরেশতারা আমার কাছে এসেছেন, তারা আমাকে ক্ষমতা দিতে চান। ওরা আমাকে একটা কাজ দিতে এসেছে। ওরা আমাকে বলতে চায় আমি কতটা বিশেষ। আমি এই কাজটি গ্রহণ করেছি। এই কাজে ওরা আমাকে বলেছে আমাকে তাদের রক্ত দিতে হবে। আর দেখো, আমি আমার রক্ত দিয়েছি, আর এখন আমি আমার ক্ষমতা ফিরে পাব। রেবেকা এখন ভাবল পিটার পাগল হয়ে গেছে। সে বুঝতে পারছিল না যে কোনো দেবদূত বা দেবতা রক্তের বলিদান দাবি করে না। হঠাৎ তাদের পুরো ঘরটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। ঘরটি অন্ধকারে ডুবে যায় এবং দরজার পেছন থেকে একটি আলো দেখা দেয়। রেবেকা বুঝতে পারে যে এই শক্তি শয়তান, এবং এবার শয়তান তাদের বাড়িতে নেমে এসেছে। সে আবার পিটারকে রক্ত না দেওয়ার জন্য অনুরোধ করে। পিটার দরজার নিচে তার রক্ত ছুড়ে দেয়। রক্ত চলে যায়। দরজার নিচ থেকে কালো শক্তি বেরিয়ে আসে, যারা হঠাৎ পিটারের দরজা থেকে ক্রুশবিদ্ধ মূর্তিটি তুলে ফেলে, পিটারকে শক্তি দেয়। এগুলি ছিল অন্ধকার শক্তি। রেবেকা দেখতে পায় যে পিটারের ক্ষতগুলি আপনা আপনি সেরে যাচ্ছে, এবং পিটার আনন্দে উন্মত্তভাবে হাসে। অবশেষে সে একসাথে এত শক্তি সামলাতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। রেবেকা বুঝতে পারে যে বাড়িটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে, তাই পিটারকে তুলে নিয়ে সে তার বন্ধু মেরির বাড়িতে নিয়ে যায়। তারা মেরিকে সবকিছু বলে, এবং মেরি বিশ্বাস করতে কষ্ট হয় যে তাদের বাড়িতে সত্যিই কোনো ছায়া ছিল। রেবেকা দাবি করেন যে তার বাড়িতে ভূতের ছায়া ছিল, অন্যদিকে পিটার দাবি করেন যে তার বাড়িতে ফেরেশতারা ছিলেন যারা তাকে ক্ষমতা দিয়েছিলেন। এখন মেরি দ্বিধাগ্রস্ত, কাকে বিশ্বাস করবেন। তিনি বুঝতে পারেন যে বাড়িতে অবশ্যই এমন কিছু ঘটেছে যার কারণে এই দুজন বিরক্ত হচ্ছেন। তিনি তাদের একটি কাজ করতে বলেন, তোমরা দুজন আজ বিশ্রাম নাও, আমরা সকালে এই বিষয়ে আলোচনা করব। তারা ঘুমাতে যায় এবং রেবেকা সেই বিশাল দানবগুলোকে অনুভব করে। দানবগুলো আবার তার কাছে আসছে, তার গলা চেপে ধরছে। ভয় পেয়ে রেবেকা ঘুম থেকে উঠে দেখেন কেউ নেই। তিনি তার স্বামীর ঘরে গেলেন তাকে খোঁজ নিতে, কিন্তু পিটার সেখানে ছিল না, আর অদ্ভুতভাবে মেরিও ছিল না। হঠাৎ রেবেকা ভাবলেন পিটার কি মেরিকে বাড়িতে নিয়ে এসেছেন। তাদের দুজনকেই বাঁচাতে মরিয়া হয়ে সে তার বাড়ির দিকে যাত্রা শুরু করে। বাইরে থেকে রেবেকা মেরি এবং পিটারকে পৈশাচিক শক্তি নিয়ে প্রশ্ন করতে দেখে। উপরে গিয়ে সে চিৎকার করে বলে, তোমরা কি করছো? পিটার রেবেকাকে সেখানে দেখে খুব খুশি হয়ে গেল। সে রেবেকাকে বলল, এখন তুমি সবকিছু জানো, এখন আমি তোমাকে সত্যিটা বলবো। এই শক্তিগুলো ঈশ্বরের শক্তি নয়, এগুলো পৈশাচিক শক্তি, এবং এগুলো ছোটবেলা থেকেই আমার সাথে আছে। আর আমি সব সময় অনুসরণ করেছি এবং উপাসনা করেছি তাদের। আর এখন আমি চাই তুমি উপাসনা করো। দেখো, যেন মেরি এটা করছে। সে বলে, আমাদের বেশি কিছু করতে হবে না, আমাদের কেবল এই শক্তিকে আমাদের রক্ত খেতে দিতে হবে, আর তারপর এটি আমাদের যা ইচ্ছা তাই করবে। রেবেকা হতাশ হয়ে পড়ল। তার কি করা উচিত? সেই ভুল করতে পারত না, আর সে চাইতও না। সে পালিয়ে যেতে চাইত, কিন্তু পিটার তাকে ধরে ফেলল। মেরি রেবেকাকে বলল, ওকে না বলো না। যদি তুমি না বলো তাহলে তোমার নিজের পরিণতি ভোগ করতে হবে। তুমি জানো তোমার ছেলেও একইভাবে প্রত্যাখ্যান করেছিল, আর তুমি কি জানো তার কি হয়েছিল? তারপর সে মারা যায়। রেবেকার চোখ বড় বড় হয়ে গেল। বুঝতে পারল যে এই একই লোকেরা তার ছেলের মৃত্যুর পিছনে ছিল। এখন পিটার রেবেকাকে বলল, দেখো মেরি কিভাবে তাকে তার রক্ত খাওয়াবে। রেবেকা এটা দেখতে চাইছিল না। সে দৌড়াতে চাচ্ছিল, কিন্তু পিটার তাকে বন্দুকের মুখে ধরে রাখল। মেরি তার হাত কেটে রক্ত সেই দরজার নিচে ফেলে দিল। মেরির কবজি কেটে যায়। অতিরিক্ত রক্তপাতের কারণে সে ডান দিকে অজ্ঞান হয়ে যায় এবং তারপর একই অন্ধকার শক্তি মেরিকে দরজার নিচ থেকে টেনে নিয়ে যায়। এটা দেখে রেবেকা অত্যন্ত ভয় পেয়ে যায় এবং পালাতে চেষ্টা করে, কিন্তু পিটার তাকে বলে, ভয় পেও না, এসো, এবার তোমার পালা। রেবেকা সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে যায়, কিন্তু হঠাৎ সিঁড়ি ব্যবহার না করেই পিটার তার সামনে দাঁড়িয়ে থাকে। সে একটা দানব হয়ে গেছে, সে এখন যে কোনো কিছু করতে পারে। সে রেবেকাকে থামায়। ভীত হয়ে রেবেকা নিজেকে বাথরুমে আটকে রাখে, আর পিটার বাইরে থেকে বলে, দৌড়ে কিছু হবে না, তুমি কতক্ষণ দৌড়াবে? বেরিয়ে এসো, তোমার রক্ত রাক্ষসকে দাও। দেখো, তারপর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমাদের মধ্যে আর তোমার জন্য। তারপর সে তার ছেলের গল্প বলে, যখন সে তাকে ক্যাম্পে নিয়ে গেছিল। সে বলে, আমি তাকে বলার চেষ্টা করেছিলাম যে এই শক্তিগুলো কতটা দুর্দান্ত এবং তারা কি করতে পারে, কিন্তু সে ঠিক তোমার মতোই আচরণ করেছিল। সে আমার কথা অমান্য করেছে, আর দেখো তার কি হয়েছে। আমার রাক্ষস আমাকে বলেছিল বলেই আমাকে তাকে হত্যা করতে হয়েছে। রেবেকার আরেকটি সমস্যা আছে। পিটার কিভাবে রাক্ষসের নির্দেশে তার নিজের ছেলেকে হত্যা করতে পারে? রেবেকার রাগে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। সে দরজা খুলে পিটারকে বলে, আমি প্রস্তুত, তুমি যা বলবে আমি তাই করব। আমি আমার রক্ত ওই রাক্ষসকে দেব। রেবেকা উপরে তার অফিসে যায়। পিটার ব্যাখ্যা পারে কিভাবে আচার পালন করতে হয়। ঠিক তখনই রেবেকা তার বন্দুক তুলে তাকে গুলি করে। পিটার মারা যাওয়ার সাথে সাথে ঘরটি আবার প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। দরজা আবার খুলে যায়। ভেতর থেকে কালো শক্তি বেরিয়ে আসে এবং আহত পিটারকে টেনে ভিতরে নিয়ে যায়। তাকে ভিতরে নিয়ে যাওয়ার পর রাক্ষস কী করেছিল তা দেখানো হয়নি, কিন্তু হঠাৎ করেই একটি ভয়ঙ্কর শব্দ শোনা যায় এবং ঘরটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
রেবেকা বুঝতে পেরেছিলেন যে পিটার যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন রাক্ষসটি বেরিয়ে গেছে, কারণ পিটারের কারণেই রাক্ষস এবং তার রাক্ষস শক্তি সেখানে ছিল। এখন রেবেকা বাড়িতে নিরাপদ ছিল, কিন্তু একা। সেই জীবন একা কাটানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই ছবির গল্পটি তার সাথেই শেষ হয়।